আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, কারাগারে ফিরলেন দীপু মনি। স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজে জানাজা এবং দাফন অংশ নিতে 12 ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাওয়া সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়েছে। আজ সন্ধ্যা 6টার কিছুক্ষণ আগে তাকে বহনকারী পিজন ভ্যানটি কারাগারের ফটকে প্রবেশ করে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ জান্নাতুল ফরহাদ। এরপর জানাবো, কোনো ব্যক্তি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে না বললেন দুদকের চেয়ারম্যান। দুর্নীতি দমন কমিশন দুদকের নতুন কমিশন দায়িত্ব নেওয়ার দ্বিতীয় কার্যদিবসেরই অনুমোদনের অপেক্ষায় থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল নিষ্পত্তি করেছে। অনুসন্ধান এবং তদন্তভিত্তিক অনেক ফাইল পর্যালোচনা করে সিদ্ধান্ত দিয়েছে কমিশন। এদিকে পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রী ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন যে তাড়াহুড়ো করে নয়, বরং দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, কূটনৈতিক আলাপ আলোচনা এবং পারস্পরিক সম্মান ও আমন্ত্রণ প্রস্তাবের ভিত্তিতে উপযুক্ত পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন। এবারে জানাবো, সিদ্ধান্ত বদলে মির্জা ফখরুলকে ভোট দিলেন চরমোনাই পীরের এমপি। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের দলের নির্বাচিত সংসদ সদস্যদের ভোটের চেয়ে 11টি ভোট বেশি পেয়েছেন। এর মধ্যে ইসলামী আন্দোলন বা চরমোনাই পীরের দল থেকে যে একজন সংসদ সদস্য বা এমপি হয়েছেন তিনি মির্জা ফখরুলকে ভোট দিয়েছেন। এর আগে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে চরমোনাই পীর ভোট দেবে না, তবে অবশেষে তিনি ভোট দিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, মালয়েশিয়ায় যৌন ব্যবসা, বাংলাদেশি এবং থাইল্যান্ডের দম্পতি সহ গ্রেপ্তার 26। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিদেশি নারীদের দিয়ে পরিচালিত কথিত যৌন ব্যবসার একটি চক্রের সন্ধান পেয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এই ঘটনায় বাংলাদেশি থাইল্যান্ডের দম্পতি সহ 26 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা মূলত সেখানে থেকে এই যৌন ব্যবসা পরিচালিত করত বলে জানিয়েছে মালয়েশিয়ার পুলিশের সদস্যরা। মালয়েশিয়ার পুলিশের সদস্যরা আরও জানিয়েছে যে তারা এদেশে শ্রমিক ভিসায় কাজ করতে এসে দেশের অভ্যন্তরে এই ধরনের সমস্যার সৃষ্টি করেছে। জন্য ইমিগ্রেশন পুলিশের সদস্যরা দ্রুততম সময়ের মধ্যে উক্ত সন্দেহভাজনদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এখন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদ, এবারে বিস্তারিত। কারাগারে ফিরলেন দীপু মনি। স্বামী ব্যারিস্টার তৌফিক নেয়াজের জানাজা এবং দাফনের অংশ নিতে 12 ঘণ্টার প্যারোলে মুক্তি পাওয়ার পর শিক্ষামন্ত্রী দীপু মনি তিনি আবারও ফেরত এসেছেন জেলখানায় অবস্থায়। কারা অধিদপ্তরের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কারা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে দীপু মনিকে আজ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। তার স্বামীর মৃত্যুর ঘটনায় তার মেয়ে গতকাল তার মায়ের প্যারোলে জামিন চেয়েছিল। এরপর বিজ্ঞ আদালত তার প্যারোলে জামিন মঞ্জুর করে। এই ঘটনার পরই মূলত দেশজুড়ে যে ধরনের কার্যক্রম শুরু হয় সেটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। একজন প্রভাবশালী আওয়ামী লীগের এই নেতার উপর যে ধরনের জুলুম নির্যাতন চলছে, দীপু মনির গাড়ি পিছনে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা জানিয়েছিল যে আপা আমরা আছি, আপনার ভয় নেই ইত্যাদি নানা রকম কথা বলছিলেন। আজ সারাদিনে দীপু মনির স্বামীকে শেষ বিদায় জানাতে এসে তিনি অশ্রু
সিক্ত হয়ে পড়েন। অবস্থা চলার পর মূলত দীপুমণি তিনি মূলত তার জায়গা থেকে সবকিছু নির্ধারণ করছেন। অবস্থা ক্ষমতাসীনদের হবে কেউ কল্পনা করতে পারেনি, কারণ যে আওয়ামী লীগের প্রভাবশালী নেতৃত্ববৃন্দরা তারা এতদিন ধরে সাধারণ মানুষের উপর নির্যাতন করলেও এখন তাদের উপর এই নির্যাতনের চপেটাঘাত নেমে এসেছে। কোনো ব্যক্তি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে না বললেন দুদকের চেয়ারম্যান। দুর্নীতি দমন কমিশন দুদকের নতুন কমিশনের দায়িত্ব নেয়া দ্বিতীয় কার্যদিবসেই অনুমোদনের অপেক্ষায় থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল নিষ্পত্তি করেছে। অনুসন্ধান এবং তদন্তভিত্তিক অনেক ফাইল পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। তিনি জানিয়েছেন যে বাংলাদেশের যে ধরনের কার্যক্রম আসলে শুরু হয়েছে সেখান থেকে আমরা বলতে গেলে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছি। এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা সারা দেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চাই বলে জানিয়েছেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বর্তমান সময়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার পরই নতুন করে আবারও দেশের অভ্যন্তরে নানাবিধ প্রশ্ন উঠেছে যে আসলে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে দেশটা আসলে ভালোভাবে চলবে কিনা, কারণ মির্জা ফখরুল ইসলামের বাবার বিরুদ্ধে অনেক কথা রয়েছে। তিনি নাকি রাজাকারের ছেলে, তার মধ্যে একজন লোক বাংলাদেশের রাষ্ট্রপতি হলো। এটি আপনি কিভাবে দেখছেন সেটি আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা। পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর অনুষ্ঠিত হতে পারে বললেন হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন যে তাড়াহুড়ো করে নয়, বরং দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস অর্জন, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, কূটনৈতিক আলাপ আলোচনা এবং সম্মানজনক আমন্ত্রণের প্রস্তাবের ভিত্তিতে উপযুক্ত পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যেতে পারেন বলে জানান তিনি। তিনি আরও জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর ভারত সফর আসলে এই মুহূর্তে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা মনে করি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছেন সেটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দেখা হচ্ছে। আসলে সবাই মিলে বলে দিতে চাই যে এই ধরনের ঘটনাগুলো খুবই দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেশের অভ্যন্তরে নানাবিধ সমস্যার মধ্য দিয়ে দেশটিকে এগিয়ে নেওয়ার জন্য বর্তমান সরকার যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে সেটি খুবই গুরুত্বপূর্ণ এক বিষয় হিসেবে বলা হচ্ছে। সিদ্ধান্ত বদলে মির্জা ফখরুলকে ভোট দিলেন ইসলামী আন্দোলনের এমপি। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের দলে নির্বাচিত সদস্যদের থেকে মোট 11টি ভোট বেশি পেয়েছেন। অবস্থায় রুমিন ফারহানা ভোট দেয়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়ানোর পর মূলত মির্জা ফখরুল ইসলামকে অনেকেই ভোট দেয়নি, কারণ মির্জা ফখরুল ইসলামের বাবা একজন রাজাকার ছিলেন বলে জানা গেছে। যেমন ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু মির্জা ফখরুলকে ভোট দেননি, তিনি কাউকেই ভোট দেননি। অবস্থার মধ্য দিয়ে নতুন করে সবাই বলাবলি করতে শুরু করেছে হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মূলত এমন একজন ব্যক্তি যে তাকে কেউ পছন্দ করেন না। রুমিন ফারহানা হয়তো এই কারণেই তিনি ভোট দেননি। রুমিন ফারহানা কি কারণে ভোট দেয়নি এবং ইসলামী আন্দোলন বা চরমোনাই পীরের এই নেতা তিনি ভোট না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর আবার ভোট দেওয়াতে আবারও হাস্যকর পরিস্থিতির মধ্যে পড়েছে এই চরমোনাই পীর। চরমোনাই পীর নিজেকে মনে করে যে তারা হয়তো অনেক ভালো কিছু বুঝে, তাই তো তারা 11 দলীয় জোটের সঙ্গে এই নির্বাচনের যে ঘটনা আসলে ঘটেছে সেটি আসলে সবার জন্য খুবই এক দুঃখজনক ব্যাপার হিসেবে দাঁড়িয়েছে। অবস্থা দেশে চলতে থাকলে দেশ কোথায় গিয়ে দাঁড়ায় সেটি বোঝা যাচ্ছে না। গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট সহ যে বিষয়গুলো হচ্ছে বর্তমানে বিএনপি কোনো কিছুই আসলে করতে পারছে না। দেশটা একরকম ধ্বংসস্তূপের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে রাজনৈতিক দলটি। তারা মূলত বাংলাদেশটাকে একটি ভয়াবহ সংকটময় পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। অবস্থা যদি চলতে থাকে তাহলে দেশটা একদম শেষ হয়ে যাবে।
এই রাষ্ট্রকে আমরা রক্ষা করার কথা বলছি। আমরা মনে করি বাংলাদেশের মানুষ যদি আরও বেকার হয়ে যায়, গ্যাস ও বিদ্যুতের সংকটে দেশ যদি অন্ধকারে ডুবে যায়, তাহলে এই রাষ্ট্র কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারবে না। দেশ যে কত বছর পিছিয়ে যাবে সেটি আল্লাহ পাকই ভালো বলতে পারেন। অবস্থা বাংলাদেশে শুরু হয়েছে বিএনপি ক্ষমতা আসার পর। এই সরকারের এই ধরনের কার্যক্রম আসলে কবে শেষ হতে চলেছে সেটি আসলে সবার জন্য খুবই দুঃখজনক ব্যাপার। এই সরকার যে ক্ষমতায় এসেছে, তারা কবে যে তাদের এই ক্ষমতাকে শেষ করবে সেটি তারাই ভালো জানেন। দেশের মানুষ আর কত আন্দোলন করবে? আন্দোলন করতে করতে সবার অবস্থা আজ কাহিল হয়ে গিয়েছে।